দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি শাহনাজ বিশ্বাস ইয়াসমিন। আজকে আমরা আলোচনার বিষয়বস্তু শিরোনাম নির্ধারণ করেছি ছাত্র জনতার স্বপ্ন পূরণ, এবং আজকে আমাদের মূলত অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলো। আজকে আলোচনার মূল বিষয় থাকবে দায়িত্ব নেয়ার সরকার গঠন করার 15 দিনের মাথায় আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি কি অনেকগুলো বিষয়ে কথা বলেছেন যা দেশের মানুষের জন্য, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর আগে আলোচনা করব যে উনি দাবি পূরণ নিয়ে কথা বলছেন। আমরা আসলে দেখছি এই সরকার গঠনের পর থেকেই নানান ধরনের দাবি নিয়ে সারা দেশের রাস্তায় থাকছেন মানুষজন। বিশেষ করে সচিবালয়ের চারদিকে প্রতিদিনই ঘেরাও কর্মসূচি থাকে বিভিন্ন সংস্থার দাবি নিয়ে। এই বিষয় নিয়েও আজকে প্রধান উপদেষ্টা খুব পরিষ্কার করে কথা বলেছেন। কিন্তু আজকে সারাদিন পরে সন্ধ্যার পর আমরা সচিবালয় দেখলাম আনসারদের 4 দিনের মাথায় যে কর্মসূচি ছিল তাদের দাবি দেওয়া নিয়ে, সেটা নিয়ে ছাত্র জনতার সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আমরা এই সব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করার জন্য দুজন অতিথি আছেন আমাদের স্টুডিওতে। আছেন আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আছেন বজলুর রশিদ ফিরোজ, সাধারণ সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দুজনের কাছে কৃতজ্ঞতা আপনারা যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমি বজলুর রশিদ ফিরোজ আপনার কাছে একটু পরে আসছি, আমি একটু জনাব আব্দুস সালাম আপনাকে দিয়ে শুরু করছি। এটার জন্য যে আজকে প্রধান উপদেষ্টা যিনি সরকার গঠনের 15 দিনের মাথায় যে আজকে বক্তব্য রাখলেন জাতির উদ্দেশ্যে, সেখানে অনেকগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং কোট আনকোট করে উনি বলেছেন। উনি নির্বাচন নিয়ে কথা বলেছেন, এবং যেটা আমি বললাম যে আসলে এই সরকার 8 আগস্ট তারা ওথ দিল, তারপরে 16 তারিখে আরে 4 জন যুক্ত হলো। তারপর থেকে আমরা দেখছি না সারা দেশে বিশেষ করে ঢাকা শহরে বিভিন্ন সংস্থা সরকারি বেসরকারি তারা মানে 15 বছরে বলছেন বঞ্চিত হচ্ছে। সচিবালয়ের মধ্যেও কিন্তু হচ্ছে এই ধরনের, কিন্তু রাস্তায় যখন হয় সচিবালয়ের গেট বন্ধ করে তখন সারা দেশের মানুষের জনগণের দুর্ভোগ হয়, যেটা আনসাররা গত 4 দিন থেকে করছে। শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের সাথে বৈঠক করেছেন যে তাদের দাবিও একটাই যে তারা জাতীয়করণ চাচ্ছে, সেটার জন্য এক তদন্ত কমিটি করে দিয়েছে, 1 সপ্তাহের ভিতরে রিপোর্ট দিবে সেটাও বলেছেন, এবং এই বিষয়গুলো দেখবেন। তারপরেও তারা আজকে সারা সকাল থেকে ছিলেন এবং প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে, গাড়ি ঘোড়া সব বন্ধ হয়েছে। 3টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের প্রতিনিধিদের সাথে কথাও বলেছেন। কথার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আমরা এই বিষয়গুলো দেখছি, এবং সেই প্রেক্ষিতে তারা বলল, তাদের প্রতিনিধিও বলল যে আমরা আসলে কাজে ফিরে যাব, হবে না। কিন্তু সচিবালয় থেকে গেট দিয়ে বের হওয়ার পরে তারা আর কাজে ফিরে যাবে সেই 3টা থেকে এই রাত 7টার পরে 8টা-9টার দিকে, যখন ভিতরে অনেক উপদেষ্টারা আটকা পড়েছে। একই সাথে সমন্বয়ক সার্জিস, হাসনাত এবং এখন যে তথ্য প্রযুক্তি এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন তারাও ভিতরে ছিলেন। তাদের কথা বলে ছাত্ররা আসলে গেছে, তাদেরকে ছাড়তে হবে। সেখানে গিয়ে আসলে ধাওয়া পাল্টা ধাওয়া অনেক হয়েছে। এই যে পুরো বিষয়টার জন্য আব্দুস সালাম, এই বিষয়গুলো নিয়ে এই পর্যন্ত আসলে আসতে হয় কেন? একটা সরকার গঠনের সময় 15 দিনের সময় দিতে পারি না আমরা, আমাদের এত কিসের তাড়া থাকে আসলে? আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক বিজ্ঞ রাজনীতিবিদ তাকেও ধন্যবাদ জানাই, যারা আজকে দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। এটা আসলে 15 বছর একটা স্বৈরাচার সরকার ক্ষমতায় ছিল। আজকে এই যে জাতীয়করণের প্রশ্নটা, আর যেটা বলতে চাই আমি যে আসলে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। তারা যদি রাষ্ট্রের সব সমস্যার সমাধান তাদের থেকে চাওয়া হয়, এটা কি তারা দিতে পারবে বা দেওয়া সম্ভব? বা তারাই এমন আশা জাগানো উচিত না যে তাদের কাছে আসলেই সব সমাধান হয়ে যাবে। তাদের একটা ইন্টারিয়াম পিরিয়ডে মেইন দায়িত্বটা হলো যে মেজর ইলেকশনকে কেন্দ্র করে যে সমস্ত মানে তাদের সংস্কারগুলো করা দরকার, যে রাজনৈতিক দলগুলো সঠিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করার পথে যে সমস্ত অন্তরায় আছে, মানুষ ভোট দেওয়ার পথে যে সমস্ত অন্তরায় আছে, আরও কিছু মৌলিক বিষয় যারা এই গত সরকার সংবিধানে কিছু তারা সংশোধনী করেছে, সংযোজন করেছে, সেই সমস্ত অর্থাৎ কিছু একটা স্পেসিফিক এই বিষয়গুলোর উপরেই তাদের নজর দেওয়া উচিত। আর আরেকটা হলো যে এখন কেন সব কিছু তাদের কাছে দাবি করতে হবে, এই যে, এবং এটা সরকার অ্যালয় বা করবে কেন বা করা উচিত না। আজকের যে অবস্থাটা সৃষ্টি হয়েছে আনসারদের নিয়ে জাতীয়করণের প্রশ্ন, এটা তো একটা ন্যাশনাল ইস্যু। এটা তো এই গভর্নমেন্টের পক্ষে আমার তো মনে হয় না যে এটা অবশ্যই যে পিপুলস ভার্ডিক্ট নিয়ে যে গভর্নমেন্ট আসবে
তাদের কাছে এই ধরনের দাবি হতে পারে। গত সপ্তাহে এইচএসসি শিক্ষার্থীরা সচিবালয় গেট ভেঙে ঢুকে তারা পরীক্ষা দিবে না এবং সে দাবি মানতে বাধ্য করলো, কারণ সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা শুরু করেছিল। এর জন্যই তো বললাম যে কিছু কিছু বিষয় আছে যে অবশ্যই এদেরকে সময় দিতে হবে এবং সেই সরকারেরও দৃষ্টিটা নিবন্ধ করতে হবে যে কিভাবে আগামী নির্বাচনটা কতদিনের মধ্যে ফেয়ার করতে পারে, এবং এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে একটা রোড ম্যাপ দেওয়া উচিত। তখনই দেখা, আর এই সমস্ত বিষয়গুলোর উপরে ক্যাটাগরিকে ক্লিয়ারলি বলে দেওয়া উচিত যে এই সমস্ত দাবি দেওয়া, যখন ইলেকটেড গভর্নমেন্ট আসবে আপনারা তাদের কাছে যান। যে কিছু কিছু জায়গায়, হ্যাঁ অনেক জায়গায় তারা স্বৈরাচারী মনোভাবের কারণে অনেকে ভিকটিম হয়েছে, এই পুলিশের মধ্যে বলেন বা আনসার বা যে সমস্ত জায়গায়, সেই সমস্ত ইস্যু তারা ডিপার্টমেন্টাল যে সমস্ত ইস্যু আছে ওই ডিপার্টমেন্টগুলো তারা দেখবে, সেগুলো দেখতে পারে। কিন্তু ওভারঅল সব কিছু যদি এদের উপরে চাপায় দেওয়া হয় তাহলে তো এটা হলো, আমি মনে করবো যে এটা আরেকটা ষড়যন্ত্রের অংশ, যে আজকে দীর্ঘদিন পরে যে একটা পরিবর্তন হয়েছে এবং যে একটা স্বৈরাচারের পর থেকে একটা রাষ্ট্র একটা মুক্ত হয়েছে, এটাকে বানচাল করার জন্যই এই ধরনের পদক্ষেপ হতে পারে। এর বাইরেও তো কিছু অন্তত আমি মনে করি না। আচ্ছা আচ্ছা, আজকে আরেকটু আপনার কাছে যে জনাব আব্দুল সালাম, যে খুব পরিষ্কার করে প্রধান উপদেষ্টা কয়েকটা কথা বলেছেন যে মানে একটা চ্যালেঞ্জ গ্রহণে তারা প্রস্তুত। এখন যে 15 বছরের যে ফ্যাসিবাদী শাসন ছিল, এখন একটা বড় পর্বত সময়টা চ্যালেঞ্জ রেখে গিয়েছে এবং মানুষকে ধৈর্য ধরতে বলা হয়েছে, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তি বিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, এই বিষয়গুলো উনি খুব পরিষ্কার করে বলেছেন এগুলো করবেন না। তো এখন এরপরে যেহেতু আজকে বললো, তারপরও তো এই ঘটনা, এখন উনি সচিবালয়েও গেলেন একটু আগে, এবং আরেকটা কথা বলেছেন, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, সেখান থেকে বের হতে হবে। তাহলে ছাত্র জনতার রায় যে এই গণ অভ্যুত্থানের শাসন হলো, সেটা আসলে ধূলিসাৎ হবে, যেটা আমরা দেখছি গত কয়েকদিন থেকে। আপনিও নিশ্চয়ই এটা জানেন যে আসলে না, এটা তো এটা হলো যে জনগণের একটা ক্ষোভ তো আছেই। আজকের এই যে পুলিশের কিছু কিছু বিশেষ লোক, তাদের কারণে এন্টায়ার পুলিশের যে ভাবমূর্তি যেটা ক্ষুণ্ণ হয়েছে, তো এটা যদি কেউ মনে করে যে কয়টা ব্যক্তি এটার জন্য দায়ী, এই কয়টা ব্যক্তি যখন জনসমক্ষে আসবে একটা ক্ষোভ হবে, এটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু এর মানে এই না যে ওভারঅল সবকিছু এটাকে দিয়ে বিচার করা যাবে। ওভারঅল সবকিছু এটা দিয়ে বিচার করা যাবে না, কারণ আমরাও তো শত শত মামলার আসামি আমরা হয়েছি, এবং যেভাবে আমাদেরকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে, কেন নেওয়া হয়েছে, আজকে তারা বোঝা উচিত। আজকে আইনমন্ত্রীকে প্রতিদিন আনা উচিত, প্রতিদিন তাকে আনা উচিত, কোর্টে আনা উচিত, এবং তারা বোঝানো উচিত যে কোর্টে আসা যাওয়া, জেলখানা থেকে আসা যাওয়া যে কি কষ্ট এতদিন আমাদেরকে দিয়েছে, এবং যে সমস্ত আমাদের নেতা কর্মীদেরকে যে ডান্ডা বেরিয়ে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করেছে, ওকে প্রতিদিন নিয়ে যাওয়া উচিত। এই ধরনের কিছু কিছু ব্যক্তিকে অবশ্যই শিক্ষা দেওয়া দরকার, যারা মনে করছে যে তাদের বোধহয় আর এই অবস্থাটা পরিবর্তন হবে না। তাই কাজে এটার জন্য বলবো যে সব কিছু একসাথে মিলিয়ে ফেলা উচিত না। আবার সবাই ওই রকম একেবারে জামাই আদর পাবে, এমপি মন্ত্রী ছিল বলে সেটাও উচিত না, কারণ তারা যে অন্যায় করছে সে অন্যায়টা এমনি পাবলিকলিও বুঝতে হবে যে তারা অন্যায় করছে। কাঁদতেছে, হ্যাঁ কাঁদুক, এরকম আমাদের অনেকে কাঁদছে, তখন তো তাদের মানে হৃদয়ের হয় নাই। আচ্ছা আচ্ছা, আসছি আপনার কাছে জনাব আব্দুল সালাম। জনাব বজলুর রশিদ ফিরোজ, আপনার কাছে আজকের যে প্রধান উপদেষ্টার বক্তব্যটা নিশ্চয়ই আপনি শুনেছেন, অনেকগুলো বিষয়, আপনি কি মনে হলো প্রধান উপদেষ্টার বক্তব্য শুনে? ধন্যবাদ আপনাকে এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল সালাম ভাই উনি আছেন, এবং যারা দর্শক শ্রোতা যারা এটা অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে আমাদের পার্টির পক্ষ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, 2 সপ্তাহ পরে আমাদের দেশে গত 5ই আগস্ট যে ছাত্র শ্রমিক জনতার একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান সংগঠিত হলো, সেই অভ্যুত্থানের পরবর্তীকালে যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে গঠিত হয়েছে, তার 2 সপ্তাহ পরে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। তিনি অনেকগুলো বিষয় এখানে উল্লেখ করেছেন, নিয়ে এসেছেন, যেগুলো আসলে মানুষের চাওয়া, ছাত্র জনতার চাওয়া দীর্ঘদিন ধরেই। এটা শুধুমাত্র এখনকার চাওয়া না, আমাদের সেই 1971 সালে মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে মানুষ যা প্রত্যাশা করেছিল যে পাকিস্তানিদের শোষণের কবল থেকে মানুষ, বাঙালি জাতি তারা মুক্ত হবে এবং তারা একটা শোষণমুক্ত সমাজ পাবে, বৈষম্যহীন সমাজ পাবে, বৈষম্য দূর হবে। যে কারণে দেখবেন যে এইবারকার ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মূল স্লোগানও ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বৈষম্যের বিরোধ চাই। সেই আকাঙ্ক্ষা জনগণের মধ্যে আছে
এই জন্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশাও অনেক এবং তাদের সামনে চ্যালেঞ্জও অনেক। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সামনে ছাত্র জনগণের সমর্থন আছে, কিন্তু একটা দেশ পরিচালনা করার জন্যে যে সংগঠিত রাজনৈতিক শক্তি দরকার স্তরে স্তরে, সেই সংগঠিত শক্তি নাই। আবার রাষ্ট্র প্রশাসনের মধ্যেও নানা ধরনের যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে গেছে, সেগুলো নিয়েও তাদের কিন্তু এই পরিস্থিতি সামাল দিতে অনেক বেগ পেতে হবে। কিন্তু অনেকগুলো কথা উনি বলেছেন, অনেকগুলো বিষয়ের উনি সব ছাত্র জনতার স্বপ্ন পূরণে এই রাষ্ট্র সংস্কার করতে ধৈর্য ধরার একটা বারবার বলছে, ধৈর্য ধরতে হবে জনগণকে। জনগণ কিন্তু ধৈর্য ধরেছেন এবং ওনাদেরকে সময়ও দিতে চান, একটা যৌক্তিক সময় সেটা জনগণ দিতে চায়। এবং সমস্ত রাজনৈতিক দলও এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়েছে, অতীত সরকার ছাড়া বাকিরা সবাই সমর্থন দিয়েছে এবং ছাত্র জনতার সমর্থন আছে। তো সেই ধৈর্য মানুষ ধরবে, সেটা ঠিকই আছে। এবং উনি অনেকগুলো বিষয়ের কথা বলছেন, শিক্ষার কথা বলেছেন, প্রশাসনের কথা বলেছেন, বিচার ব্যবস্থার কথা বলেছেন, নির্বাচন ব্যবস্থার কথা বলছেন, নির্বাচন কমিশনের কথা বলছেন, স্বাস্থ্যের কথা বলেছেন, আর্থিক খাত, ব্যাংকিং খাত, এগুলো সমস্ত কিছু। কিন্তু এটা তো স্বাভাবিক, এই গত 52-53 বছরের যে জঞ্জাল এবং বিশেষ করে গত 15 বছরের যে দুঃশাসন, এর মধ্য দিয়ে যেই ব্যবস্থাটা তৈরি হয়েছে সেটা দূর করা তো একদিনের সম্ভব হবে না। আর এই অন্তর্বর্তীকালীন সরকারও পুরোটা মানে তাদের পক্ষে এটা করা সম্ভব হবে কিনা বা করা উচিত হবে কিনা, সেটাও বিবেচনার বিষয় আছে। এজন্যে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বলেছি যে একটা সুনির্দিষ্ট করা দরকার, যে এই বিষয়ে এই সংস্কার করব এবং এই সংস্কার এতদিনে করব। তার জন্য একটা রূপরেখা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা প্রত্যাশা করি যে তারা দেবেন এবং একটা রোড ম্যাপ দেবেন। এবং সেই অনুযায়ী বসেছিলেন তাদের সাথে আনুষ্ঠানিক সেই অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তারা এটা একটা রোডম্যাপ প্রণয়ন করবে এবং সেটা একটা কনসেনসাস নেবেন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। সেই কনসেনসাসের ভিত্তিতেই আসলে অন্তর্বর্তীকালীন সরকার সেই রোডম্যাপ অনুযায়ী সেই সংস্কারগুলো সম্পন্ন করবে। একটা জিনিস আছে, রাষ্ট্র সংস্কার তো অনেক বড় বিষয় এক। আর যে জিনিসটা স্লোগানে এসেছে বৈষম্য বিলুপ, সেই বৈষম্য বিলুপও কিন্তু একটা আর্থসামাজিক ব্যবস্থা, সেটা টোটাল পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তন, এই কাঠামো, এই আর্থসামাজিক ব্যবস্থা পরিবর্তন না করে এটা বহাল রেখে সামগ্রিক যে বৈষম্য, সেই বৈষম্য বিলুপ করা বাস্তবে সম্ভব হবে না। কথা আর্থিক খাতের প্রসঙ্গে যেহেতু আপনি আসছেন, আমরা জানি যে গত কয়েক বছরে আর্থিক খাতের অবস্থা খুবই খারাপ। সেখানে জিনিসপত্রের দামে মানুষের পুরো দিশেহারা মানুষ, ব্যাংকিং সেক্টরটা খুবই ভালনারেবল অবস্থা আছে। সেক্ষেত্রে উনি বলছে ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য ব্যাংক কমিশন গঠন করা হবে। আমরা এই প্রশ্নটা আর্থিক বিষয় নিয়ে সবকিছু বিচার বিভাগ নিয়ে আসছি, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রের ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। আমার সাথে আছেন দুজন অতিথি, আছেন আব্দুল সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক, আছেন বজলুর রশিদ ফিরোজ, সাধারণ সাবেক আহ্বায়ক। আচ্ছা, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা তো আছেন, সাবেক আহ্বায়ক, আচ্ছা এখন আবার হবেন। আচ্ছা, বজলুর রশিদ ফিরোজ, সাধারণ সম্পাদক বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। আচ্ছা, জনাব বজলুর রশিদ ফিরোজ, আপনার কাছে একটা ছোট প্রশ্ন রেখে গিয়েছিলাম, আমি একটু জনাব আব্দুল সালাম অনুমতি ওখানে যাচ্ছি। আপনার কাছে আর্থিক বিষয়টা নিয়ে কথা বলছিলাম। আমরা জানি গত 15 বছরের হিসেব যেটা ছিল, একটানা আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার পরে গত 2-3 বছরে দেশের আর্থিক অবস্থা, ব্যাংক খাত, জিনিসপত্রের দাম মানুষের একদম নাবিশ্বাসের জায়গা চলে গিয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক সমস্যা তো একটা ছিল, কিন্তু দেশীয় উৎপাদিত পণ্যের দামও যখন বেড়ে গেছে তখন নানা ধরনের কথা আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশ্বব্যাপী তার একটা এত গ্রহণযোগ্যতা আছে, উনি আজকে তার বক্তব্যে জাতির উদ্দেশ্যে ভাষণে কথা বলেছেন যে আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছি, মানে এখন যাতে আর্থিক অন্যান্য সহযোগিতার জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছি। তো এখন যে বাংলাদেশের অবস্থা, আর্থিক সহায়তা তো বিশ্বের আর্থিক সহায়তা লাগবে, সেক্ষেত্রে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য অনেক বেশি একটা সুবিধা বাংলাদেশ পাবে। ধন্যবাদ। আর্থিক খাত তো ভঙ্গুর, আমাদের দেশের সকল অর্থনীতিবিদ তারা সবাই বলছেন যে আমাদের অর্থনীতিটা একদম দ্বার প্রান্তে যে ঠেকছে, খাদের কিনারে। আওয়ামী লীগ সরকার যখন 2008-এ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে, তখন আমাদের খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,000 কোটি টাকা, আর এখন সেটা 5 লক্ষ কোটি টাকা গত কয়েকদিন আগে সেটা বলল। এর দিকে বোঝা যায় যে ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা পরিশোধ করে না। এবং ইতিমধ্যেই তো পত্রপত্রিকায় বিভিন্ন গণমাধ্যমে আপনাদের প্রকাশিত হয়েছে
যে যারা এখন গ্রেপ্তারও হয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নামে 60,000 কোটি টাকা, 70,000 কোটি টাকা, 90,000 কোটি টাকা, 36,000 কোটি টাকা এভাবে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকগুলোকে একদম ফোকলা করেছে। যেই কারণে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের একটা সীমা নির্ধারণ, প্রথমে 1 লাখ টাকা, তারপর 2 লাখ টাকা, এখন কিন্তু 3 লাখ টাকা এইগুলো আছে। এবং সমস্ত ক্ষেত্রেই, শুধু জ্বালানি ক্ষেত্রে জ্বালানি উপদেষ্টা আজকে বলছেন যে জ্বালানি ক্ষেত্রে প্রচুর দুর্নীতি হয়েছে এবং ব্যাপক মাত্রায় দুর্নীতি হয়েছে। এবং একটা কথা ডক্টর ইউনূস আজকে তার ভাষণে বলেছেন যে উনি শ্বেতপত্র প্রকাশ করবেন আর্থিক খাতের দুর্নীতি। আমরা দীর্ঘদিন থেকেই দাবি জানিয়ে আসছি যে আর্থিক খাতের এই দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করা দরকার এবং একটা ব্যাংকিং কমিশন, যে কমিশন, সেই কমিশনটা গঠন করা দরকার। কি হয়েছে, কত লুটপাট হয়েছে সেই বিষয়ে, সেই শ্বেতপত্রটাই তো, যে সেটা নিয়ে একটা কত লুটপাট হয়েছে শুধু না, কারা লুটপাট করেছে এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবে এবং কবে থেকে গ্রহণ করবে, সেই ধরনের একটা বিষয়, সেটাও একটা থাকা দরকার। জনগণ সেটা মনে করে 15 বছরে। তারপরে ধরেন আর টাকা পাচার হয়ে গেছে, সেই পাচারের টাকা ফেরত আনবে কিভাবে? দাতা সংস্থা, এই সরকারের বড় একটা চ্যালেঞ্জ বোধহয়, দাতা সংস্থার কাছে থেকে সহযোগিতা নেবে, সেটা যেমন ঠিক, এটা সবসময়ই নেয়, সব সরকারই নেয়, ঋণ নেয়, সহযোগিতা নেয়, এগুলো প্রত্যেকটা দেশই নেয়। এটা হতে পারে যে নোবেল লরিয়েট একজন ব্যক্তি এবং বিশ্বব্যাপী তার একটা পরিচিতি আছে, তো সেই ক্ষেত্রে সহযোগিতা নিতে পারে। কিন্তু তার চেয়েও বড় কথা হলো যে আমাদের সম্পদ যেটা পাচার হয়ে গেছে, আমাদের সম্পদ যেগুলো ব্যাংক থেকে নিয়ে মেরে দিয়েছে টাকা, খেলাপি ঋণ, সেইগুলো উদ্ধার করে নিজের পায়ে দাঁড়ানোর যে প্রচেষ্টা, সেইটাই আগে করা দরকার। আমরা সেই জন্যই বলছি যে পাচারের টাকা ফিরিয়ে আনা, খেলাপি ঋণ সেগুলো উদ্ধার করা, যারা ঋণ খেলাপি হয়েছে এবং যারা পাচার করেছে তাদের যে স্থাবর অস্থাবর সম্পত্তি সেগুলো বাজেয়াপ্ত করে সেইগুলো দিয়ে দেশের যে অর্থনৈতিক যে উন্নয়ন, সেই উন্নয়নটা প্রথম করা দরকার। তারপরে অন্যের সাহায্য, আগে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করা এবং তারপর অন্যদের যে সহযোগিতা, সেই সহযোগিতাটা প্রত্যাশা করতে পারে। তো সেই ক্ষেত্রে প্রত্যাশা স্বাভাবিক, সবসময় সব সরকার করে, এই সরকারও করবে। আমরাও আশা করি বিভিন্ন দেশ, দাতা সংস্থা তারা নিশ্চয়ই সহযোগিতা করবে বাংলাদেশের এই সময়ে। এবং বাংলাদেশের এত 15 বছরের একটা দুঃশাসন, আর্থিক খাতে একটা দুর্নীতি, এর ফলে একটা ভঙ্গুর দশা, তারপরে করোনা কাল গেল, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, গাজায় যুদ্ধ হচ্ছে, একটাই যে জিনিসপত্রের দাম খুবই কম, মানে আমি কত কম টাকা দিয়ে একটা জিনিস। এখনো এই অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় এসেছে তখন আমাদের একটা বিস্তীর্ণ অঞ্চল, সেখানে বন্যায় ভাসছে মানভাসী মানুষ, সমগ্র সার্বিক বিষয় মিলিয়েই একটা সংকট পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা মোকাবেলা করছি। সেই জায়গায় এসে দ্রব্য মূল্যটাও নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, সেটা আগে যেটা শুনতাম যে মফস্বল থেকে, একটা জেলা শহর থেকে ঢাকা শহরে যখন একটা সবজির ট্রাক আসে বা অন্যান্য পণ্য আসে, রাস্তায় চাঁদাবাজি হয়। এখন তো চাঁদাবাজিটা বন্ধ আছে, তো বন্ধ থাকলে তারপরেও অর্থ উপদেষ্টা, আমি একটু বলছি, অর্থ উপদেষ্টা এর মধ্যেই বলছেন যে চাঁদাবাজির হাত বদল হয়েছে, আগের চাঁদাবাজ চলে গিয়েছে, নতুন চাঁদাবাজ আছে। আমি আপনার কাছে ফিরছি, আমি একটু যাচ্ছি জনাব আব্দুল সালাম আপনার কাছেই। একটু অন্য বিষয় আজকে, মানে উনি একটা বিষয় কথা বলেছেন প্রধান উপদেষ্টা, যে সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে, এবং এটার জবাব আপনাদের হাতে, কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই, আমরা নিজ পেশায় আনন্দ পাই। তবে রাজনৈতিক যারা আছেন, কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। আপনারা আমাদেরকে কবে ছেড়ে দিবেন সেটা আপনাদের হাতে। না, এটা আপনার দল, আপনারা কি ভাবছেন নির্বাচন নিয়ে, কবে নাগাদ নির্বাচন হবে? আমার মনে হয় এটা মাননীয় প্রধান উপদেষ্টার, এটা একটু আমি কারেকশন করতে চাই। মানে এটা হলো যে এটা শুধু আমাদের না, এটা ওনাদের সহ, যেহেতু ওনারা দায়িত্বে আছেন, রোড ম্যাপটা ওনাদেরকেই করতে হবে। হয়তো সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে একটা ডিসাইড করতে পারে, আলোচনা করে যে কতদিন, মানে ফার্স্ট স্টেপটা কি, আজকে দুর্নীতিবাজকে ধরা, আজকে টাকা আদায় করা, আজকে ইলেকশনের প্রিপারেটরি যে কাজগুলো আছে সেই কাজগুলো করা, এটা কতদিন, তারপরে নির্বাচন কতদিন, অর্থাৎ টোটাল এগুলো আলোচনা সাপেক্ষ। কাজে এটা শুধু অ্যাবসলিউটলি মানে জনগণের ব্যাপার সেটা না, এটা ওনাদের দায়িত্বটা, ওনাদেরকেই করতে হবে। আর আরেকটা যেটা হলো যে এখানে এখন এটা অবশ্যই, যেটা আমরা তো বলছি, আমরা একটা যৌক্তিক সময় আমরা দিতে চাই। যৌক্তিক সময় মানে কি জনাব আব্দুল সালাম? এটা আলোচনা সাপেক্ষ, ওইটাই তো বললাম। এটা মনে করেন আমরা সবাই নিয়ে বসলেও নি, আলোচনা, ওনারা প্রপোজাল দিল, বিভিন্ন রাজনৈতিক দল আলোচনা করলো, সেটাই ওইখান থেকে যৌক্তিক সময়টা বের হয়ে আসবে যে আমরা জনগণ কতটুকু সময় দিতে চাই, ওনারা কতটুকু সময় প্রয়োজন, ওনাদেরটাও বলতে হবে যে ওনারা এই কাজগুলো, জনগণের প্রতিনিধি আপনারা, ওইটাই রাজনৈতিক দলের সাথেই, অর্থাৎ ওনারা যে এই কাজগুলো ঠিক করতে হবে, যে এই ইলেকশনকে
মানে টোটাল ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন করার জন্য, প্লাস আরও কিছু কাজ আছে ইমিডিয়েট যেগুলোকে করতে হবে। সেই কাজের জন্য ওনারা বলতে হবে যে ওনাদের কতটুকু সময় দরকার, তারপর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঠিক করবে। যেটা ওনারা যদি 6 মাস বললো না, 3 মাস বললো না, 9 মাস বললো না, 1 বছর বললো, এটা আলোচনা করে ঠিক করবে। এখন এর আগে যে কাজগুলো অবশ্যই করা দরকার সেটা হলো যে এই 15 বছরে যে সমস্ত মানে অকাজগুলো করে গেছে, অর্থাৎ এখানে যেটা বললেন যে ওই তারা দিবে যে কি বলছে যে এই যে কারা যে দুর্নীতি করছে এটা শ্বেতপত্র। এর আগে তো এই যে শেয়ার মার্কেট যে লুট করছে সেটারও কিন্তু একটা কমিটি করে দেওয়া হয়েছিল, এবং কমিটি করে সেখানে কিন্তু একটা রিপোর্ট ছিল, সেই রিপোর্ট পর্যন্ত এখন পর্যন্ত আসে নাই। তো এর জন্যই বলে যে আজকের এই শ্বেতপত্র আগে আমরা বিশ্বাস করি যে এই গত 15 বছরে যে লুটপাট করছে আওয়ামী লীগের কাছে যে টাকা পয়সা আছে, কারণ আওয়ামী লীগের আজকে শেখ হাসিনা নিজে বলছে যে তার পিয়নের কাছে নাকি কত হাজার কোটি টাকা, সে হেলিকপ্টার দিয়ে চলে, সে নিজে স্বীকার করছে, সে নিজে বলছে। কাজে এটা তো অস্বীকার, এটা অন্য কেউ সাক্ষীও লাগবে না, এটা তো তার দোষ। তার মানে তার এখানে দুর্নীতি যে হয়েছে, চুরি যে হয়েছে, কাজে ওই টাকাগুলো যদি আজকের এই গভর্নমেন্ট তাদের থেকে আদায় করতে পারে, ব্যাংকে থেকে টাকা নিয়ে যায়, ব্যাংক দেয় না, ব্যাংকের টাকা রিটার্ন করে না। কাজে এখানে একটা কথা মনে রাখতে হবে যে হ্যাঁ, আমাদের ডক্টর ইউনূস সাহেব ভালো, সারা পৃথিবীতে সম্পর্ক আছে, কিন্তু টাকা আনা দরকার নাই। টাকা আনবে কোনটা, যে টাকাগুলো লোপাট হয়েছে সেগুলো আনতে হবে। আজ অনেক লোন হয়ে গেছে, কাজে লোনের মধ্যে আর আমাদের যাওয়া উচিত হবে না যে আমি আরও ঋণ নিলাম, আরও ঋণ নিয়ে ঋণের বোঝাটা বাড়াইলাম, সেটা না। আজকে যে সমস্ত পরিষ্কার যেটা উনি যেটা বলছে যে আজকে একটা সময় দিয়ে, যৌক্তিক সময় দিয়ে যে ব্যবসায়ীদের বলতে হবে যে তুমি এত 100 কোটি টাকা নিছো, এত দিনের মধ্যে দাও, আর নাইলে তোমার ব্যবসা প্রতিষ্ঠান সহ সিজ করে নিয়ে দরকার হলে ওপেন নিলামে দিয়ে দাও। অর্থাৎ যেভাবেই হয়, আমরা চাই না যে ব্যবসাগুলো নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, কিন্তু টাকাটা তো আদায় করতে হবে, টাকাটা নিয়ে আসতে হবে। প্লাস আজকে যারা চুরি করছে সেই টাকাগুলো আজকে ফেরত নিয়ে আসতে হবে। যে ওনাদের পিয়ন, ওনাদের ড্রাইভার, ওনাদের ওইটা, এদের কাছে কয়েক হাজার কোটি টাকা, তাহলে অন্যদের কাছে কি আছে? কারণ আমরা তো দেখলাম এই দুর্নীতিবাজদের তালিকা যখন বেরোচ্ছিল আর সম্পদের তালিকা যখন বেরোচ্ছিল, তখন এটাকে ডাইভার্ট করার জন্যই কিন্তু শেখ হাসিনা এই ছাত্রদের এই আন্দোলনের দিকে ঠেলে দিয়েছিল, কিন্তু ওইটা কিন্তু উনি ধরা খায় গেল। এর জন্য বলছে এটা খুব সহজ, আজকে পরিষ্কার কথা, সেই টাকাগুলো ওনারা আদায় করুক। আর নির্বাচনের জন্য যে সমস্ত প্রশাসনকে যে দলীয়করণ করে যেগুলো শেষ করছিল, এবং প্রশাসনের যে সমস্ত লোকরা সরাসরি যারা দল করছে, আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ ছিল, তাদেরকে ইমিডিয়েটলি সরাইতে হবে। সরাই সেখানে ওইখানে দিবে যারা অন্তত দলীয়করণ করে নাই, দল করে নাই, এবং দল না করার কারণে ভিকটিম হয়েছে, যাদেরকে বলা হয়েছে তুমি যদি এখানে ঠিক মতো কাজ না করো বান্দরবন পাঠাইছে, বান্দরবন বা ওএসডি করে রেখে দিছে। আমরা আবার দলীয়করণ দেখব না, দলীয়করণ তো অবশ্যই না। অন্তত সেগুলো যাদেরকে পানিশ করা হয়েছে নিশ্চয়ই তারা তাদের দলের লোক না, তারা ফেয়ার কাজ করতে চাইছে, এই জন্যই তাদেরকে সরাইছে। তাই কাজেই সেইগুলো আমরা চাই। আর আরেকটা হলো যে এই যেটা এর আগেও যেটা বললাম, আজকে দেখেন, আজকে যদি আমরা ওই বিচারপতি মানিকের জন্য কি কেউ কাঁদে? আমার তো মনে হয় না কেউ কাঁদছে, কারণ ও এই ঘটনার কয়েকদিন আগে আপনার মতো একজন উপস্থাপকের সাথে যেভাবে বিহেভ করছে, এটা তো বিচারপতি কলঙ্ক, ভাইরাল হয়েছে, তাই না? এইরকম কিছু কিছু ব্যক্তি আছে, এই সমস্ত বিশেষ ব্যক্তিকে দরকার হলে একে বিশেষ ট্রাইব্যুনাল করে একে ওপেন পাবলিকের সামনে বিচার করা উচিত। একটু ছোট বিরতি নেবার ফিরছি। প্রিয় দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রের ছোট্ট আরেকটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। জনাব বজলুর রশিদ ফিরোজ, আপনার কাছে একটু যাচ্ছি যে আপনার দল নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন কিনা, বা কতটা প্রস্তুত আগামী নির্বাচন? দেখুন, বাংলাদেশে এই গত 53 বছরের নির্বাচনের যে অবস্থা, সেখানে 53 বছরে মানে গত 52 বছরে, আচ্ছা আচ্ছা, স্বাধীনতার পর থেকে 73-তে প্রথম নির্বাচন, তারপর থেকেই গত দ্বাদশ নির্বাচন 2024-এ, এটার কোনো নির্বাচনই আসলে ওই অর্থে যদি আমি বলি, শুধু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছিল তার বাইরে সুষ্ঠু নির্বাচন হয় নাই। সেগুলো প্রমাণ আছে, বিভিন্ন ডকুমেন্ট আছে। কারণ 73 সালের নির্বাচনে প্রথম যখন হইল, খন্দকার মোস্তাককে পাশ করে গেল কেমনে? দাউদকান্দিতে ইঞ্জিনিয়ার কি আমাদের তাকে
ফেল করিয়ে খন্দকার মোস্তাককে ব্যালট বাক্স ঢাকায় এনে পাশ করলো, এরকম অনেকে, মেজর জলিলকে ফেল করালো, রশিদ ইঞ্জিনিয়ার দাউদকান্দিতে, আলিমাল রাজিকে ফেল করালো, এইরকম আছে। তো সেই জন্যই বলছি নির্বাচনে টাকার খেলা, পেশি শক্তি, অন্যান্য যে প্রভাকাণ্ড সেগুলোর যে প্রভাব থাকে, সেই জন্যই আমরা আমাদের পক্ষ থেকে বলছি যে নির্বাচনটা যদি মিনিমাম সুষ্ঠু করতে হয়, দেখবেন কয়েকদিন আগে আমাদের এই বর্তমান নির্বাচন কমিশন যেটা 24 তারিখ হাবিবুল আওয়াল উনি করলো, উনি লিখছেন যে এখন যেটা হয় যে পাস্ট বর পোস্ট, মানে যে একটা যে 51% ভোট পেয়ে বা 36% ভোট পেয়ে বাকি মানুষের ভোট না পেয়েও সে নির্বাচিত হয়ে যায়, তারা সরকার গঠন করে ফেলে। 40% ভোট পেয়ে বাকি 60% মানুষের সমর্থন ছাড়াই সরকার গঠন হয়। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে বলছি, এই নির্বাচন কমিশন দেখলাম পরশুদিন লিখছিল একটা যে সংখ্যানুপাতিক নির্বাচন, সেই সংখ্যানুপাতিক নির্বাচনটা হলে পরে নির্বাচনে অনেক ম্যানিপুলেশন এগুলো দূর হয়ে যাবে, টাকার খেলা, পেশি শক্তি এগুলো দৌরাত্ম বন্ধ হয়ে যাবে, সেটা একটা আছে। আমাদের নির্বাচনের প্রস্তুতি মানে আমরা তো নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন হলে সেখানে প্রতিযোগিতা করা যায়, এটা অসম প্রতিযোগিতা। এখন তো রাষ্ট্র সংস্কার চলছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসক চলে গিয়ে এখন ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে, এই অন্তর্বর্তী সরকারের হাত ধরে একটা নির্বাচন হবে, সেক্ষেত্রে কি আপনি আশাবাদী যে এই নির্বাচন আগের মতোই হবে নাকি? আমরা আশাবাদী হতে চাই, কিন্তু যারা নির্বাচনগুলো কন্ডাক্ট করে, নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া, নির্বাচন কমিশন যাদেরকে নিয়ে গঠিত হবে সেই সদস্যদের তাদের মানদণ্ডটা কি সেগুলো ঠিক করা হয় নাই, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এটা নেই, নির্বাচন ব্যবস্থা পুরোটা ধ্বংস হয়ে গেছে। সেইটাকে পুনরুদ্ধার করা ছাড়া, সংস্কার করা ছাড়া এই নির্বাচন, আমার গুড উইশ দিয়ে এটা নির্বাচনটা সুষ্ঠু হবে না। যে পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন তো শুধু নির্বাচন করে না, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই পুলিশের মধ্যে সেই 1861 সালের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ দিয়ে যদি পুলিশ বাহিনী চলে, তাহলে পুলিশ বাহিনীর মধ্যে এইরকম ঠ্যাঙ্গারে বাহিনী, লাঠিয়াল বাহিনী, এই লাঠিয়াল বাহিনী তৈরি হবে। প্রশাসন, যেই প্রশাসন নির্বাচন পরিচালনা করে, তারা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার হয়, তাদের মধ্যে যে দুর্নীতি, তাদের মধ্যে যে দলীয়করণ এবং তাদের মধ্যে যে প্রবণতা, সেই প্রবণতাগুলো দূর হবে। এই জন্যই খুল নলচে পাল্টাতে হবে, আমূল পরিবর্তন করতে হবে। শুধুমাত্র সিস্টেমের পরিবর্তন না করলে পরে এই একই সিস্টেম থাকবে, তাহলে ব্যক্তির বদলে ব্যক্তি, দলের বদলে দল আসবে, কিন্তু বাস্তবে ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না। সেই জন্য আমরা বলছি নির্বাচন ব্যবস্থার আমূল একটা সংস্কার করা দরকার। জনাব আব্দুল সালাম, জনাব রশিদ যেটা বলছিলেন নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তন, সেক্ষেত্রে কি আপনারা এখন নির্বাচন কমিশনের পরিবর্তন চাচ্ছেন? যদি চেয়ে থাকেন তাহলে কি পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন হবে? আগের সরকার সার্চ কমিটির মাধ্যমে করেছিল, সেগুলো কি আপনারা করবেন কিনা? প্রশাসনিক সংস্কারের কথা যেটা বলছিলেন জনাব। প্লেন অ্যান্ড সিম্পল ভাবে যদি আমি বলতে চাই, যেটা এর আগেও আমরা বলছি, বারবার বলছি, ফিরোজ সাহেবও যেটা বললেন যে অনেক সব নির্বাচনের ব্যাপারে তাদের আপত্তি আছে, তবে কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে যে কয়টা নির্বাচন হয়েছে উনি যেটা বললেন সেগুলো তুলনামূলকভাবে ভালো হয়েছে। আমাদের মূল কথাটাই ছিল যে নির্বাচনকালীন একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট দরকার। তাহলে হয় কি যে প্রশাসন বলি, পুলিশ বলি, নির্বাচন কমিশন বলি, তখন তার উপর আর কেউ প্রভাব বিস্তার করতে পারে না। এই কথাটা কিন্তু আমরা বারবার বলে আসছি। এটা হলো 1 নাম্বার। এখন তো একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে, কাজে এখন তো ইচ্ছা করলে এরা তো আর প্রধানমন্ত্রী হবে না, এরা নিজে প্রধানমন্ত্রী হওয়ার জন্য তো ভোট কারচুপি করবে না, তাই কাজে এটা তো ফেয়ারের একটা পর্যায়ে আসছে। এখন বাকি কিছু কিছু সংস্কার করতে হবে, যেগুলো যা ওই যেটা বললাম যে দলীয়করণ বা প্রশাসন বা আদার যে সমস্ত জায়গাতে যারা ম্যানিপুলেট করে বা করছে, তাদেরকে যদি আমরা সরাই দিতে পারি, এবং কিছু কিছু বিষয় ব্যবস্থা আছে যেগুলো ইমিডিয়েটকে আমাদের সংস্কার করা দরকার, সেগুলোকে আইডেন্টিফাই করে এই কাজগুলো করে একটা নির্বাচন করা যায়। আরেকটা হলো যে সংস্কার আপনি একেবারে আমূল টোটালটা তো আর আপনি এই মুহূর্তে পরিবর্তন করা তা সম্ভব হবে না। কমিশন পরিবর্তন নাকি আর ওখানে একটা সংস্কার বা একটা আইনের আইন করে, মানে একটা আইন তো আছে, সংশোধন চাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো আইন আছে, আইনের শাসন ছিল না, আইনের প্রয়োগ ছিল না, এটা হলো মেইন। আইন তো আছে, আপনি এখনও দেখবেন যে আইন আছে। আমি তো এর আগেও বলছিলাম, এই গভর্নমেন্টের আমলে বলছে যে খালি এই গভর্নমেন্ট চলে যাক, একটা নির্বাচন কমিশন আসুক, একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আসুক, দেখা যাবে যে এই পুলিশ দিয়েই কিন্তু আমরা ফেয়ার নির্বাচন করাতে পারবো, বা এই ডিসি দিয়ে করা। কিন্তু যেহেতু ওই মাথার উপরে যে প্রধানমন্ত্রী বসে আছে, সে তো ওইখানে হতে দিবে না। মাথার উপরে হোম মিনিস্টার বসে আছে, সে তো হতে দিবে না। এবং কার মাথায় কার সেটা কয়টা মাথা আছে, যে একটা ডিসি একটা শেখ হাসিনা টেলিফোন করলে সেই টেলিফোনটা অবজ্ঞা করবে। আমরা ওইটারই পরিবর্তন চাইছিলাম। তো ওইটার পরিবর্তন, ওইটা তো যেটা হয়েছে বিপ্লবের মধ্যে দিয়ে। কাজে এখন আর বাকি কি করা দরকার,
এত মেজর টাস্ক তাদের পক্ষে সম্ভব না, যেটা আমি প্রথমেই বলছি। আমূল পরিবর্তন একদিনে হবে না। হ্যাঁ, আমরা ফার্স্ট ফেজে এইটা করলাম, পরবর্তী পর্যায়ে এই সরকার আবার যে গভর্নমেন্টটা আসবে সেই গভর্নমেন্টটা যাতে আবার তার মতো একই স্রোতে না যাইতে পারে, সেটার জন্য কি কি বাইন্ডিংসটা দরকার, বা পরবর্তী পর্যায়ে আইনের শাসনটা যাতে বজায় থাকে। আইনে একটা প্রধানমন্ত্রী হয়েছে বলে সে সংবিধান মানতেছে না, একটা মন্ত্রী সংবিধান মানতেছে না, একটা সেই সময় দেখা যায় মন্ত্রীরা মাথায় বেল বাইজা হাইকোর্টের চতুর্দিকে লাঠি নিয়ে মিছিল করতেছে প্রধান বিচারপতির বিরুদ্ধে। একটা সিটিং প্রধান বিচারপতি যাকে তারাই বসাইলো, সেই প্রধান বিচারপতিকে তারা কিভাবে রুট আউট করে দিল, যেহেতু শুধু কিছু অবজারভেশনের কথা বলছে। অর্থাৎ এই সমস্ত কিছু জায়গায় চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে। দল, প্রশাসন, প্রধানমন্ত্রী, অর্থাৎ এগুলো সব একাকার হয়ে গেছিল, এগুলো যাতে একাকার না হয়। এই যদি কিছু কিছু বিষয় আছে, এই বিষয়গুলোর উপর যদি আমরা যদি, কারণ স্বাভাবিকভাবে এই দেশের জন্য যুদ্ধ করছি, সেই সময় ভোটের জন্য স্লোগান দিছি, স্বাধীনতার আগে, স্বাধীনতার পরেও দিছি, এখনও দিতেছি। এটা আমরা চাই না। আমরা যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি, আজকের এই ছাত্ররা, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এখন যে নির্বাচন কমিশন আছে, এদের সম্ভব এদের মধ্যে নির্বাচন? এরা তো মাস্ট গো, দে মাস্ট গো। এখনো কেন আমি বুঝি না, এখনো কেন তারা পদত্যাগ করে নাই, তাদের তো ইমিডিয়েট পদত্যাগ। যে নির্বাচন কমিটির মাধ্যমে করবেন না, কিভাবে আইন সংস্কার, সেটাও আমি বলতেছি যে সেটাও আলোচনা সাপেক্ষ। সেটাও আপনি ওই ক্যাটেগর গভর্নমেন্ট দলগুলোর সাথে আলোচনা করুক। কারণ যে নির্বাচন কমিশন বলছে একটা ভোট হলেও ভোট হয়ে যাবে, তার মানে সে আসছিলই সেই গভর্নমেন্টটাকে কিভাবে জায়েজ করা। এরা এখনো কেন বসে আছে? আমাদের সময় শেষ। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল সালাম, অসংখ্য ধন্যবাদ বজলুর রশিদ ফিরোজ, আপনাদের দুজনকে কৃতজ্ঞতা আবার আপনাদের কাছে। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো সিএসআর জনতন্ত্র গণতন্ত্র। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।